দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি বলেন, সরকার এই সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে উল্লেখ করে সংসদ নেতা বলেন, স্বনির্ভর বাংলাদেশ করতে চায় বিএনপি। সেজন্য দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম আর ত্যাগের ফসল এই সংসদ অধিবেশন কক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান লুই আইকানের নান্দনিক এই স্থাপত্যে যেন গোটা দেশকে আগামীর পথে ডেকে নেয়ার প্রতীক্ষা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নবযাত্রার ইঙ্গিত। তারেক রহমানের কাঁধে নতুন ভার আর দায়িত্বের আনুষ্ঠানিকতা। নিজের বয়স সমান রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীও বটে তিনি, তাও এক কঠিন পরিবর্তিত পরিস্থিতিতে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা করল অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। বক্তব্যে তারেক রহমান স্মরণ করলেন 1971 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থান পর্যন্ত আন্দোলন সংগ্রামের শহীদদের। প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের দল কিংবা মত কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর তাদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। গত 1.5 দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত 1.5 দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে স্পিকারের, ডেপুটি স্পিকার ও বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচালনায় আমরা আপনাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের, যার প্রথম অধিবেশনের দিনে বেশ ঐতিহাসিক এবং স্মরণীয় ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই জাতীয় সংসদই হবে উন্নয়ন আর অগ্রগতির কেন্দ্রবিন্দু, কিংবা রাজনীতি আর রাজনৈতিক চর্চার মূলে, সেটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তাকিয়ে আছেন তাই রাজনীতিকদের দিকেই এবং আইন প্রণেতাদের দিকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদের ইতিহাসের সেরা ফলাফল করে প্রথমবার জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জামায়াতে ইসলামী। আর আগে কখনো সংসদ সদস্য নির্বাচিত না হওয়া জামায়াত আমিরও প্রথমবারের মতো হলেন বিরোধী দলীয় নেতা। তাই তো ঐতিহাসিক সংসদের প্রথম অধিবেশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিলেন জনগণের অধিকার রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বার্তা। কোনো নির্দিষ্ট দলের না হয়ে স্পিকারের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথম এই সংসদে ঢুকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, মুক্ত হয়েছে গণতন্ত্র। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সমাপনী ভাষণে এই কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের। বলেন, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। ভাষণে তিনি ফ্যামিলি ও কৃষক কার্ড সহ সরকারের
গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। বিগত আওয়ামী লীগ সরকারকে আখ্যা দেন ফ্যাসিবাদী হিসেবে। রাষ্ট্রপতির ভাষণের সূচনাতেই তার অভিশংসন চেয়ে বিক্ষোভ দেখায় বিরোধী দলীয় জোট। তাদের হইচই আর স্লোগানে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে ওয়াক আউট করেন বিরোধীরা। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরা। অধিবেশন শেষে প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা বলেন, দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এবারের সংসদ গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা করেন তারা। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্বই করবেন সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রয়াত 31 জন সংসদ সদস্য ও জুলাই যোদ্ধাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শপথ নেয়ার পর সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী সহ 31 জন সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। এছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নাম শোক প্রস্তাব হিসেবে পেশ করা হয়। এরপর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির তার দলের প্রয়াত এমপি ও শরীম ওসমান হাদি সহ কয়েকজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। জুলাই যোদ্ধাদের পক্ষে শোক প্রস্তাব চান বিরোধী দলীয় চিফ হুইপও। প্রস্তাবিত নামগুলো পর্যায়ক্রমে গ্রহণ করা হবে বলে জানান স্পিকার। এরপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রথম দিনের শোক প্রস্তাব। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারিকৃত 133টি অধ্যাদেশ উত্থাপন করা হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন। এসব অধ্যাদেশের মধ্যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক ও আইনি নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলো আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন প্রশাসন, জ্বালানি শিল্প বিষয়ক। এসব অধ্যাদেশ সরাসরি পাস বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী সংশোধন, অনুমোদন বা বাতিলের সুপারিশ করা হবে। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। সব খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। সংসদে ওয়াকআউটের ঘটনাকে মিডিয়াবাজি উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, এমন ঘটনার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত 1.5 বছরে রাষ্ট্রপতিকে নিয়ে অনেকের আপত্তি না থাকলেও বর্তমানে তা দেখা যাচ্ছে। রাস্তার আন্দোলনের চেয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গত 1.5 বছরে বিভিন্ন ছাত্রনেতা যেভাবে সুবিধা পেয়েছে তা ছাত্র অধিকার পরিষদ পেলে সংগঠনটি অনেক দূরে এগিয়ে যেত। সংসদে ওয়াকআউট করা গণতান্ত্রিক চিন্তা ভাবনারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। বৃহস্পতিবার বইমেলায় সংগঠনটির ম্যাগাজিন গণগ্রাফিতির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সংসদে তরুণদের অংশগ্রহণ বেড়েছে, যা আশাব্যঞ্জক। বর্তমানে আওয়ামী লীগের চেয়ে তুলনামূলক ভালো একটি সরকার দেশ পরিচালনা করছে বলেও দাবি করেন তিনি। বলেন, দেশে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি,
ধনী শাসক গোষ্ঠীর কাছে এখনও দেশ জিম্মি। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে তরুণ সমাজকেই নেতৃত্ব দিতে হবে। বাগেরহাটের রামপালে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ছেলে ও মেয়ের পরিবারের 13 সদস্য সহ নিহত হয়েছেন 14 জন। নিহতদের মধ্যে বর কনেও রয়েছেন। আহত একজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে মোংলার বাবুবাড়ি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনার কয়রায় মিতু ও সাব্বির হোসেনের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে কনেকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বরপক্ষের লোকজন। বিকেলে রামপালে খুলনা মোংলা মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান মাইক্রোবাসের চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। মরদেহগুলো রাখা হয়েছে খুলনা মেডিকেল ও মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও 11 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া 2 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পৌঁছালে বর ও কনে পক্ষের এলাকায় নেমে আসে শোকের ছায়া। সাপ্তাহিক ছুটির আগের দিন সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 8 জনের। বৃহস্পতিবার যশোর, মানিকগঞ্জ, মাদারীপুর এবং সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। যশোরের বাঘারপাড়ায় ঢাকা-মাগুরা মহাসড়কে দ্রুতগামী পরিবহনের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছে। উপজেলার ভাটার আমতলা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এছাড়া মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইল এলাকায় একটি বাস আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী মোনায়েম খান ও হাসপাতালে নেয়ার পর স্ত্রী জ্যোৎস্না আক্তারের মৃত্যু হয়। এদিকে মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সদর উপজেলার মাদারীপুর সদর শিবচর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় 2 যুবকের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে বাস পোড়ানো ও ফিলিং স্টেশনে ভাঙচুরের আলাদা 2টি মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে 1 দিনের রিমান্ড এবং 5 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক এই রায় দেন। এর আগে গত শনিবার টার্মিনালে বাস পোড়ানোর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুমায়ুন কবির ও দ্য রেড জুলাইয়ের আবু হাসনাতের 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন ও পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। অন্যদিকে সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের আরেকটি মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির 5 নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা মালঞ্চে আয়োজন করা হয়। শুরুতেই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পরবর্তীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতিথিদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেনাবাহিনীর সূচনা লগ্নে তাঁদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার ও নৈশভোজে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। লালবাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লালবাগ থানার 26 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, কেন্দ্রীয় যুবদল নেতা মঈনুল ইসলাম হিটু সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় দেশ জাতীয় দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন আয়াতুল্লাহ মুস্তাবা খামেনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় তার বক্তব্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে মুস্তাবা বলেন, লড়াই চালিয়ে যাবে ইরান, নেওয়া হবে ইরানিদের রক্তের প্রতিশোধ, বন্ধ থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট জানিয়ে দেন মুস্তাবা। তার দাবি, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের টার্গেট কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হুসেইনি খামেনেই। সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ মুজতাবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর তার স্থলাভিষিক্ত হলেন তারই পুত্র। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিয়েছেন বিবৃতি। বৃহস্পতিবার তা পড়ে শোনানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন মুস্তাবা। প্রতিবাদ জানান শিশুদের উপর বর্বরতার।
তোমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে আমরা কখনো পিছপা হব না, বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর জন্য, যেমন মিনাব স্কুলের ইচ্ছাকৃত হামলার ঘটনা। মুজতাবার দাবি, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের টার্গেট কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রয়োজনে এসব হামলা চালিয়ে যাবে তেহরান। আমরা আগে স্পষ্টভাবে সতর্ক করেছিলাম, আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালিয়ে প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অটল আছি। কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই টার্গেট করেছি আমরা। প্রয়োজন হলে এই পদক্ষেপ চালিয়ে যেতে বাধ্য হব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। হরমুজ প্রণালী নিশ্চিতভাবেই বন্ধ রাখা হবে, আর যুদ্ধ অব্যাহত থাকলে কৌশলগত স্বার্থ মাথায় রেখে শত্রুর দুর্বল জায়গাগুলোতে নতুন করে আঘাত হানার বিষয়টি বিবেচনা করব আমরা। এছাড়াও মুজতাবা জানান, শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবে তেহরান। রেজবানা সায়মা, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরোদমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। বাহরাইনের মুহাররাবারকে একটি স্থাপনায় ফুয়েল ট্যাঙ্ক লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তারা। গত দুদিনে অন্তত 6টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, শত্রুপক্ষের 1 লিটার তেলও যেতে দেয়া হবে না হরমুজ প্রণালী দিয়ে। অন্যদিকে তাণ্ডব থামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর। আবারও নিজেদের জয়ী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কখনোই যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার বা তাদের অংশীদারদের 1 লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে যেতে দেব না। জ্বালানির দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখা সম্ভব নয়। আমরা এরই মধ্যে সতর্ক করেছি, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। আমরা খুব ভালো অবস্থানে রয়েছে। ওদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। এখন প্রশ্ন হলো, আমরা কখন থামবো? আসলে আমরা চাই না তারা আবার মাথা তুলে দাঁড়াক। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।